তবে ভয় কি রে তোর ভারতবাসী থাকতে এত বুকের বল, আজের দিন বদলের এলো পালা মজলে সবে নয়ন জল। যদি 100 ভাষার পদ ভরে তোদের কম্পিত হয় বিশ্ব, আইয়ে সকলে মিলিয়া ধরিব নিশানে ভীষণ হবুক দৃশ্য। তাতে আসে যদি চীন জার্মানি জাপান, ওই আসে যদি চীন জার্মানি জাপান, মোরা পলকে পরিব ঝাঁপাইয়া স্বাধীন পতাকা মোদের রহিবে উচ্চে বিশ্ব দিব কাঁপাইয়া। আজ বুঝাইতে হবে বিশ্ববাসীকে জাতিতে আমরা বাঙালি, আমরা ধনের কাঙাল হইতে পারি প্রাণের নইরে কাঙালি। আমি সেই বাঙালির মেয়ে ভাই, সেই বাঙালির মেয়ে আমি বাংলা ভাষায় তাই কবি গাই সেই বাঙালির মেয়ে ভাই। মানে 3-4টা মরে গেল যখন গেউ হলো, তার জন্য দুলালি নাম, ঠাকমাঠা মানুষা করে দুলাল কালী। দুলালী চিত্রকর মহিলা কবি নন, কবিয়াল। আর তার নিজের যোগ্যতায় খুব দাপটে কবি গান করেন, তার চাহিদা। যেমন জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর পাকে খেজুর যান পাকে ভাই। আর একাটুকু কথা বলো না, তো রাগারাগি করলে হয়? কেবল তো উঠেছি আমি, শেষ পর্যন্ত দেখুন কি হয়। এখনই অত রাগারাগি করলে শেষটুকু কি হবে? যেমন বৈশাখেতে অতি গরম গায়ে ঝরে ঘাম, যেমন জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর পাকে খেজুর যান, যেমন এই আষাঢ়ে বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, যেমন শ্রাবণে আউশের খেতে জলে ভরো ভরো, যেমন ভাদ্র মাসে পাকা তাল। ভাই তাল কেমন করে পড়ে বলুন তো, আপনি বলবেন। তাল কি উপরে দুম করে না মাটিতে পড়ে দুম করে? মালটা না একটু কম হয়ে গিয়েছে, আগে যে বললেন ধুম করে পড়ে। মহিলা কবি হিসেবে আমাকে সবাই দেখে যে আমি দুলালী চিত্রকর, আমি একটা মেয়ে। কিন্তু কিছু কিছু কথা আছে যার কোনো জেন্ডার নেই, যেমন মন্ত্রী, যার কোনো জেন্ডার হয় না। তেমনি কবিয়ালের কোনো জেন্ডার হয় না যে কবিয়ালি বলবে আমাকে। এখানে পুরুষরা অনেকে আমাকে বলে মেয়েও নয়, এ পুরুষও নয় রে ভাই, একে কি বলা যায়? হ্যাঁ, যাই হোক, সেক্ষেত্রে আমি নিজেকে মেয়ে মনে করে কবি করি না, ওরাও আমাকে মহিলা হিসেবে মনে করে না, যদিও মুখে মহিলা মহিলা বলে আর কি, এরকম সমস্যা আসে। কিন্তু আমি মনে করি যে কখনোই আমি এদের কাছে হারবো না, এই জীবনী শক্তিটা আমার খুব কাজ করে। দুলালী যে ফিল্ড অফ অ্যাক্টিভিটিসটা নিয়েছে সেটা সাংস্কৃতিক জগতের একটা অবলুপ্ত ধারা, কবি গান। আর তার মধ্যে মহিলা কবি একদম শুরু থেকে আজ পর্যন্ত আরম্ভ করলে মহিলা কবিদের প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস কিন্তু খুব সহজ নয়, কুসুমাস্তীর্ণ অন্তত তো নয়ই। সেক্ষেত্রে এই ধারাটাকে ধরে রাখা এবং সেখানে নিজের স্থান করে নেওয়ার ক্ষেত্রে দুলালীর যে লড়াকু মনোভাব, সেটাকে আমি প্রশংসা করলে পর ছোট করা হবে ওকে হয়তো, তার জন্য আমি নিজে আমার স্কুলের এক সময় ছাত্রী ছিল জন্য আমি গর্ব অনুভব করি। মধ্যবঙ্গে এক শ্রেণীর লৌকিক আঙ্গিককে আমরা কবিগান বলে চিহ্নিত করি। রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে এই গানগুলো নগর কলকাতায় সৃষ্টি হয়ে ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে, সেটা নয়। প্রশ্নোত্তরী, দুজনের প্রশ্ন উত্তরের রীতি আমাদের ঐতিহ্যে খুব পুরনো, তন্ত্র থেকে শুরু করে একেবারে হাল আমলে উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে এটা চলেছে। এবং মধ্যবঙ্গে কবিগান একটা খুব জনপ্রিয় আঙ্গিক। মুর্শিদাবাদে অন্ততপক্ষে 100 জন কবি
কবি গান করে সংসার চালান, জীবিকা নির্বাহ করেন এবং জনসমাজে এর একটা চাহিদাও আছে। সোনার বাংলাদেশের কবি গান, এটা শোনের হিন্দু মুসলমান, এই যে বাংলারই তার বাংলারই মানে বাংলা ভাষার কবি। আজ আমরা যত চারণ দলে এখন গিয়ে বেড়ায় কৌতূহলে, কেবল ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। আমরা কেউ গায়ে গো রামায়ণ, আবার কেউই গায় ভারত পুরাণ, আমরা কেউ কৃষ্ণের লীলামৃত গাই, আমরা কেহ গায়ে যদু বংশে, কেহ গায়ে মনু বংশে, আবার পুরু বংশে কত জনি ভাই। আমরা প্রভু সাজি পুরুষ নারী, আবার কেউ কৃষ্ণ কেউ গান্ধারী, পালা হয় মোদের ভক্ত ভগবান। যেমন হিন্দু আর মুসলমানে বিধাতা আর বিজ্ঞানী, পালা হয় মোদের অর্জুন হনুমান। পালা বাস্তবে আর অবাস্তবে, এ কালে সে কালে চলে কবি, চলে দুটি দলে, দুই দলে না হলে কবি। কবি গানে আসার পর আমার জীবনে এলো চরমতম কৌতূহল, কবি গানটা কি এবং কেমন। কবি গানটাকে আমি জীবনের সব কিছু ছেড়ে দিয়ে, যেমন আমার অনেক শখ শৌখিনতা ছিল, সিনেমা দেখা, নাটক করা, অমুক তমুক হ্যান ত্যান, বেড়াতে যাওয়া, সব কিছু ছেড়ে দিয়ে আমি যখন কবি গানে এলাম, কবি গানটাকে ভীষণভাবে সাধনা হিসেবে গ্রহণ করলাম। প্রায় প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে লড়াই, নতুন নতুন বিষয়ের উপরে লড়াই। এই লড়াইগুলো করতে গিয়ে যেমন উদ্দীপনা জেগেছে, তেমনি মনের মধ্যে একটা আলাদা শিহরণও জেগেছে আমার, যে কি করে এই বিষয়টাকে আগামী দিনে আরও ভালো করা যায়। যেমন আজকে নারী পুরুষ করলাম, এই নারী পুরুষটাকে আগামীকাল আরও নতুন নতুনভাবে, নতুন নতুন কথা দিয়ে এবং নতুন নতুন কায়দায় কি করে মানুষের দরবারে হাজির করা যায়। এই যে একটা প্রেরণা বা এই একটা উৎসাহ আমাকে দিনের পর দিন এই কবি গানের পিছনে ছুটি নিয়ে বেড়ায়। দুলালির সঙ্গে আমার 2 বছর ধরে গান হচ্ছে, মোটামুটি ওর সঙ্গে গান গাইতে আমাকে ভালোই লাগে। দুলালি এখন গান ভালোই গাইছে। গানের দিকে ছন্দ ভালো। শোনেন গুণে বর্তমানে শোনেন দিয়া মনে, পল্লী গ্রামের কথা কিছু করিব বর্ণন। আর গ্রামের নামটি গণ করে বলিয়া জানায়, আর কবি গানের কাহিনী কিছু আপনারা শোনেন মহাশয়। তাই দুলালি চিত্র করে কবি গান আপনারা, তাই কিছু কিছু আপনাদের মাঝে আমি শুনিয়া যাই, তাই পটের মাধ্যমে তুলে ধরিলাম। তাই ছোট্ট একটি পরিবারে জন্ম নিলেন গণ করে শঙ্কর চিত্রকরের ঘরে, আর বহু কষ্ট করে মানুষ হলেন, আর বহু কষ্ট করে মানুষ হলেন, আর কবি গান শিখতে গেলেন, আর তালাই তার গুরুদেবের বাড়ি শ্রীচরণ মণ্ডলের কাছে। আর ভেবে দেখুন আপনারা এ কথা মিথ্যা কথা নয়, আর পটের মাধ্যমে তুলে ধরিলাম, আপনারা শোনেন মহাশয়। তাই দেশ দেশ ঘুরতে গেলেন, কত বড় বড় স্টেজে উঠিলেন, আর কত জ্ঞানী গুণী আছেন আর কত জ্ঞানী গুণী আছেন আপনারা, আর চিন্তা করুন মনে,
আর সংক্ষেপেতে সারিলাম আমি পটের মাধ্যমে। আমার কবি গানটা এবং আমার জীবনের পূর্ণতার অভাব অনেকখানি ছিল, সেই পূর্ণতা এনে দিয়েছে। যেমন আমার পরিবারে কজনকে নিয়ে আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার দুটি বৌমা আর কি, পুত্রবধূ। যেমন ঘরে ঘরে শাশুড়ি বউ নিয়ে একটা অশান্তি আমরা দেখতেই পাই কবি গানের মধ্যে, যেটা আমরা মীমাংসা করার চেষ্টা করি আর কি, সব চাইতে জটিল সাবজেক্ট। কিন্তু এখানে আমি বলবো যে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবান যে আমার দুটি মেয়ে, অর্থাৎ আমার যারা বৌমা, তারা অত্যন্ত ভালো। বড়টির নাম অন্তরা। আমি কেন দিলাম, এই মেয়েটাকে যদি নিয়ে এলাম সংসারে, আসার পরে পরে আমি দেখলাম যে এমন একটা জায়গা দখল করলো আমার সংসারে যে আজকে যতটুকু আনন্দ এবং খুশি সব কিছুর মূলে ওই অন্তরা। তাই গানের প্রথম কলিকে অন্তরা বলা হয়, তাই আমার ওই বৌমায় নাম দিয়েছিলাম অন্তরা। তা কবি গান করার ক্ষেত্রে আমাকে বাইরে থাকতে হয়, প্রায় 9 মাসই বাইরে থাকতে হয়। এ সময় আমার সংসারটাকে সম্পূর্ণভাবে মেনটেন করার দায় দায়িত্ব আমার ছেলে এবং আমার বৌমা, এরাই নিয়ে থাকে। মাঝে সাঝে সাহায্য করে পাশ থেকে আমার মা, আমার বোন। যেমন আমিও ওদের সংসারের প্রতি ছোট বোন হিসেবে যেটুকু করা দরকার সেটুকু ত্রুটি করি না। ওরাও আমার সংসারের প্রতি অন্তত আর্থিক সাহায্য দিতে না পারলেও, যেটা কায়িক শ্রম বলা হয়, অর্থাৎ গায়ে কেটে যেটুকু উপকার করা, পাশে থেকে যথেষ্টভাবে করে। শ্রদ্ধা সমীহ ভক্তি আমাকে করে। আমাদের বাবার সংসার মানে বাবা মা আর আমরা 4 বোন, আমি সবচাইতে ছোট, বড়দি বড়। তো আমাদের কোনো অভিজ্ঞান বলতে মানে দাদা ছিল না। তো প্রথম থেকেই আমরা দেখেছি আমাদেরকে মানুষ করার ক্ষেত্রে আমাদের বিয়ে থা দেওয়া এবং সামাজিক যেটা কর্তব্য সেইটার ক্ষেত্রে দিদির ভূমিকাই যথেষ্ট। এবং আমার এই যে আমি আজ সংসারী হয়েছি, ছেলে মেয়ে পেয়েছি, স্বামী পেয়েছি, এটা কিন্তু পুরোটাই দিদির কৃতিত্বে। কারণ আমাদের এমনই পরিস্থিতি ছিল যে আমাদের বিয়ের জন্য যে পাত্র দেখতে যাবে কেউ, সেরকম পরিস্থিতিও ছিল না। আমি তো বলে রেখেছি যে আমার যদি কবি আবার কেউ হয়, কারণ তাহলে হলে দিতে পারে। এরা সব খুব ঘুরছে তো, এবার ঝপ করে আমার আর 5 বছর পরে দিতে পারে। আমি বুদ্ধদেব ভট্টাচার্যর জনসভায় আমাদের রঘুনাথগঞ্জ জঙ্গিপুর কলেজ, সেখানে বড়দির লেখা একটা কবিতা একবার করেছিলাম। একবার নয়, বহুবারই করেছি, তবে সেটাই বিশেষ করে মনে পড়ে। কবিতাটার নাম ছিল মুক্তির সন্ধানে ভারত। দুলালিদির লেখা কবিতাটার নাম মুক্তির সন্ধানে ভারত। শান্তি শান্তি শান্তি, শান্তি চায় সমগ্র ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ। কিন্তু কোথায় শান্তি? সমগ্র ভারত জুড়ে দাও দাও করে জ্বলছে সাম্প্রদায়িকতার লাল আগুন, আর সেই আগুনেই জোর করে আহুতি দেওয়া হচ্ছে শ্রমজীবী মানুষ। ক্লান্তি, বড় ক্লান্তি, আর পারি না, সম্মুখে ঘন অন্ধকার। কোথায় মুক্তি খুঁজে ফিরে সর্বহারা মানুষ? হঠাৎ হৃদয় বিনার প্রতিরন্ধ্রে ঝঙ্কৃত হয়ে উঠল, না না আর নয়, জোরদার মজুদ্দার মহাজন আমরা অনেক দিয়েছি, আমাদের রক্তে বোনা ফসল ভরে দিয়েছি তোমাদের গোলায়। কিন্তু এইবার এসেছে দিন বদলের পালা। অভাব মানে সংসারেও দেখতে পারত না। আর এই সংসারটা যেন দায়িত্ব আর উপরই। ওর বাবা টাকা পয়সা এনে ওর হাতি দিত, ওই চালাইতো। না থাকলে ওই লাইকপত্রের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে চলে আসতো। এই সমস্ত কবিতা যখন আমি স্টেজে করতাম, অ্যাকচুয়ালি দিদির প্রতি শ্রদ্ধাও বাড়ত। আর অতীতের দিনগুলো যখন আমার মনে পড়ে যেত, আমরা কত অসহায়, তখন আরো মনে হয় সাষ্টাঙ্গে প্রণাম করে বলি, ওগো দিদি, তুমি তো আমাদের দিদি নাও, তুমি আমাদের সত্যিকারের মা। বাবা আমাদের জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার বাবা আমাদের প্রতি কর্তব্য কিছু করতে পারে। সম্পূর্ণ কর্তব্য বড়দিই করেছে, এটা আমাদের স্বীকার করতেই হবে, বলতেই হবে কথা আমাদের স্বীকার করে। তার কলমের ডগা থেকে যে সমস্ত ভাষা উচ্চারিত হয়ে আসে, আমাদের অতীতের দিনগুলোকে আমরা ফিরে পাই আমাদের কষ্টের দিনগুলো, বাবার সেই স্নেহ জড়ানোর স্মৃতি। দিদির মাধ্যমে আমরা যেন সব পটচিত্রের মতো দেখতে পাই। আমার সবুজ রঙে মহলে
বাংলার কবিগান বাংলার একটা নিজস্ব সংস্কৃতি। এই কবিগানে শুরু হয়েছিল বোধহয় সপ্তদশ অষ্টাদশ শতাব্দী থেকে। বিশেষ করে কলকাতায় যখন নতুন বড় লোকদের বাবুদের আবির্ভাব হলো, একটা সম্পন্ন শ্রেণী তৈরি হলো, তখন এই শ্রেণী তাদের প্রথমে অন্য কোনো রকম সংস্কৃতি ছিল না। এই কবিগান, হাফ আখড়াই, খেউর, এই সমস্ত গান, সস্তা আমোদ প্রমোদের গান, পাঁচালী গান, এই সমস্ত হতো। এইসব গানের পেছনে যে খুব একটা কলা কৌশল ছিল তা নয়, বেশিটাই ছিল স্বভাব কবিত্ব থেকে, যে ছড়া বাঁধা ছন্দ তৈরি করা ক্ষমতা থেকে। আরবি ফার্সি ঐতিহ্য থেকে তরজা শব্দটা আমাদের সংস্কৃতিতে এসেছে। প্রশ্নোত্তরী একরকম গান বা প্রশ্নোত্তরী একরকম আলোচনা, এই আলোচনাগুলোকে সুফি দরবেশরা তরজা বলতেন। এখন পাশাপাশি আমরা 19 শতকে দেখেছি বা তারও আগে দেখেছি বিভিন্ন পণ্ডিতরা লড়াই করছেন, গানের লড়াই হচ্ছে, হাফ আখড়াই লড়াই হচ্ছে, এবং সব মিলেমিশে মধ্যবঙ্গে কবিগান, পূর্ববঙ্গে তরজার ঢংটা বেশি দেখছি আমরা। মধ্যবঙ্গে দেখছি গান, আলোচনা, প্রশ্নোত্তর, পাল্টা আক্রমণ, ঢোলের বাজনা, কাশির বাজনা সব মিলিয়ে একটা মিশ্র আঙ্গিকে কবিগান পরিবেশিত হয়। তুমি একাকী করেছো, একাকী করেছো, ওহে দুর্গা বা নারী তুমি একাকী করেছো, দুর্গা বা নারী তুমি একাকী করেছো। কবিগানের ক্ষেত্রটা একটু অন্যরকম। কবিগানটা তো এসেছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনী, অনেকটাই হচ্ছে উত্তর প্রত্যুত্তরমূলক, অনেকটা এইভাবেই আমাদের সাহিত্যটা পুরনোভাবে বাঁধা ছিল। শ্রীকৃষ্ণ একটা কথা বলছেন, রাধা একটা কথা বলছেন।